আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। নির্বাচনে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ঘটনা প্রমাণ হওয়ায় বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ বলে রায় দেয় আদালত। রায়ে আগামী 10 দিনের মধ্যে শাহাদাত হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। ডাক্তার শাহাদাত হোসেনের আইনজীবী জানান, আদালতে ভুয়া ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যুগান্তকারী এই রায় ঘোষণা করেছে। রায়ের পর ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে সারা দেশে গণতন্ত্র, মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল তা ফিরে আসতে শুরু করবে। আজকের এই রায়ের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা করার, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যাতে করে মানুষ তাদের প্রতি কনফিডেন্স যেটা আছে সেটা আরো বেশি পায়। আদালত আজকে ন্যায় বিচার এবং নিশ্চিত একটা ভুল একটা ফেক একটা সাজানো যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে 10 দিনের মধ্যে জনতার মেয়র শাহাদাত হোসেনকে সেই মেয়রে পদে প্রতিষ্ঠিত করার জন্য একটা রায় দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস একথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে রাখা বক্তব্যে ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন রাষ্ট্রদূত রামাদান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এক দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে নার্স ও ধাত্রীরা আজ ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আগামীকালও তারা 5 ঘণ্টা কর্মবিরতি পালন করবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার 12 ঘণ্টার কর্মবিরতিতে যাবে তারা। তারপর কমপ্লিট শাটডাউনে যাওয়ারও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা পড়েছেন চরম বিপাকে। চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতেই কর্মবিরতি পালন করছেন নার্স ও ধাত্রীরা। মঙ্গলবার সারা দেশে তারা সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এমনকি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদও জানান। আমার শরীফ স্যারের কথা বলি, উনি একজন পিএইচডি করা কোরিয়া থেকে। আমি উনার স্টুডেন্ট, আমি সিনিয়র স্টাফ নার্স, উনিও সিনিয়র স্টাফ নার্স। উনি 10ম গ্রেড, আমিও 10ম গ্রেড। আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছে, আপনিও 10ম গ্রেড, সেও 10ম গ্রেড। এটা মানবেন? অসম্ভব, এটা মানা যায় না। নিজেদের বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনকারীরা বলছেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালক সহ 91% জনবল ক্যাডার সার্ভিস সহ অন্য পেশার। বাইরে থেকে কর্মকর্তারা আসায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই নিজেদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। মহাপরিচালক এবং 3টি পরিচালক পদে নার্সদের পদায়ন, এই নার্সদের পদায়ন না করে অর্ডার না করা পর্যন্ত আমাদের আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি যদি না মানা হয় তাহলে আমাদের লাগাতার অর্থাৎ কমপ্লিট শাটডাউন হয়ে যাবে। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে। সিস্টাররা আর কাজ করে না, কোনো সমস্যা পড়লে ওই রুমে যাইতেছে, ওই রুমে যাইতেছে, সিস্টার নাই। এখন স্যালাইন চলছে, সকালবেলা স্যালাইন দিছে, আর তারপর আর দেয়নি, আমরাই দেখতেছি। আমি বি নেগেটিভ রক্ত দিতে আসছি চট্টগ্রাম থেকে, কিন্তু আমি এখন রক্ত দিতে পারি না। এখানে রক্ত নেওয়ার মতো, স্যাম্পল নেওয়ার মতো কোনো লোকে নেই এখানে। আমরা যে টেস্টটা করাবো সেই টেস্টটার সময় হচ্ছে, টাইম ডিউরেশন হচ্ছে 10:30 থেকে 12টার মধ্যে এটা করতে হবে। ওরা যদি 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকে, এরপর আমি সেই টেস্টটা আর করাতে পারবো না। মানে আমি অনেক দূর থেকে বোর সকাল আইছি, মায়ের নিয়ে মায়ের বয় থুইয়া এই দৌড়াদৌড়ি করি।
বুঝছেন, এই জিনিসটা যেমন না হয়, কোনো ভুক্তভোগী এরকম যেমন কষ্ট না পায়, কোনো দিন যেমন এটা আর না হয়। তবে কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত ছিল বলে জানান আন্দোলনকারীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের জন্য ৩০টি জেলায় ডিসপেন্সারি চালু করল সশস্ত্র বাহিনী বোর্ড। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে রাজধানী ইসিবি চত্বরে এসব ডিসপেন্সারির উদ্বোধন করেন। এসব ডিসপেন্সারির মাধ্যমে দেশের ৬১ জেলার ১,৫৫,০০০-এরও বেশি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবার চিকিৎসা সেবা নিতে পারবেন। এর বাইরেও বিভিন্ন সিএমএইচ এবং সেনাবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে থেকেও তারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ডিসপেন্সারি উদ্বোধনকালে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারের জন্য সেবার খাত বাড়ানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। রিটায়ার্ডদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি, সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা আমাদের সেনাবাহিনীর প্রাইভেট মেডিকেল হসপিটাল আমরা করছি, সেখানেও তারা এই চিকিৎসা নিতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কিলোমিটার এলাকাকে শব্দ দূষণ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এলাকায় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে নির্ধারিত এলাকায় হর্ন বাজালে ৫০০ টাকা জরিমানা করা হবে। আর দেশের সব সুপার শপে পলিথিন নিষিদ্ধের পাশাপাশি পাটজাত পণ্য ব্যবহারে আরও কঠোর হবে বলে জানান বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। নিয়ামুল আজিজের সাদেকের রিপোর্ট। কর্মব্যস্ত রাজধানী যেন শব্দের শহর। ক্ষতিকর জেনেও প্রতিটি স্বল্প অথবা দ্রুত গতির যানবাহন হর্ন বাজায় প্রতিনিয়ত। এ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও তেমন কাজে আসেনি। এবার তাই সরকার এ নিয়ে কঠোর পথে হাঁটতে যাচ্ছে। বিমানবন্দরের ৩ কিলোমিটার এলাকা নীরব ঘোষণা করে এই মাসে সচেতনতা তৈরিতে কাজ করবে ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। ডিসেম্বর থেকে জরিমানা ও শাস্তি হবে বলে জানায় এই উপদেষ্টা। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। হর্ন বাজানোটা যে একটা অপরাধ, এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা ৫০০-তে রেখেছি। পর্যায়ক্রমে সব বিমানবন্দর এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভাগীয় শহরগুলোতে এই নীতির কার্যকর করতে যাচ্ছে সরকার। সরকারের ঘোষণা মেনে সুপার শপে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গুলশানে এই কার্যক্রম তদারকি করে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পরিবেশ বান্ধব এই সিদ্ধান্ত বাস্তবায়ন যুগান্তকারী সিদ্ধান্ত। এইখানেও তো সুপার শপে আমরা দিতে পারছি, কিন্তু আমরা যখন মার্কেটে যাব, কাঁচা বাজারে, ওই জায়গাতে, সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। মনিটরিং নভেম্বরে ফার্স্ট উইক থেকে সেটা পর্যায়ক্রমে কোথায় 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 শুরু হবে, যাতে যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা অন্য কাজ বা অন্য কিছু করেন। আগামীতে অন্য বিপণন কেন্দ্রেও পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এ আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক
রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক আসলে কি করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি। যারা অনেস্ট এমপ্লয়িজ অফিসার্স অফ বেক্সিমকো তারা প্রত্যেকে, এটা আপনাদের সামনে আগেও বলেছি, প্রত্যেকে বেতন পাবে, ইনক্রিমেন্ট পাবে, তারা রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে, সব কিছু পাবে। কিন্তু সালমান যদি বলে আমি না হলে চলবো না, না, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিনি। ভাঙচুর ও গাড়ি পোড়ানোর 2 মামলায় বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল, মজনু সহ বিএনপির 85 নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ও মাহবুবুল হকের আদালত আসামিদের খালাস দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, 2012 ও 2015 সালে শাহবাগ এবং রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন আইনজীবী। জানান, রাজনীতির মাঠ ফাঁকা করতেই বিএনপির এসব রাজপথে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার 3 নং এজাহার নামী আসামি। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2 মামলায় কয়েক দফা রিমান্ডে প্রাপ্ত হন। মামলা এজাহারে বলা হয়, ছাত্র জনতা আন্দোলনে গত 31 জুলাই সাংবাদিক হাসান মাহমুদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। এরপর 29 আগস্ট আদালতে শেখ হাসিনা সহ 35 জনের বিরুদ্ধে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা মামলাটি করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেশ দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেশ দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে জামিনের আবেদন করি নাই, কারণ ওনাকে আজকে জামিনের আবেদন করলে পুট-আপ মূলে 2টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।